বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার যেটা টার্গেট, তোমাদের জেনারেল ম্যাথ এটা দিয়ে আমি শুরু করব, বিকজ এটাতেই আমি দেখছি কি স্টুডেন্টরা সবচেয়ে বেশি সমস্যা ফেস করে। অনেকে বলে যে ফিজিক্স অনেক কঠিন, ফিজিক্সে পারি না কিছু, কিন্তু দেখা যায় বোর্ড পরীক্ষা ফিজিক্সে ভালো করে, জেনারেল ম্যাথে অনেকে এ প্লাস মিস করে। তোমাদের এই যে আগের ব্যাচের, জাস্ট যে ব্যাচটা এবার পরীক্ষা দিছে ওইটা না, তার আগের ব্যাচ, লামিয়াদের ব্যাচ, যারা এবার গ্রেড 12-এ আছে, ওদের ব্যাচে মানে দুইটা স্টুডেন্ট এ প্লাস পাইছে, ওই দুইজনের মধ্যে একজন জেনারেল ম্যাথে এ প্লাস মিস করছে। ওভারঅল এ প্লাস, বিকজ ওই যে হায়ার ম্যাথে ভালো করছে, তো হায়ার ম্যাথে ভালো করাতে ওই ওভারঅল এ প্লাস চলে আসছে, বাট জেনারেল ম্যাথে ওর এ প্লাস মিস হয়েছে। তো আমি বুঝলাম না কি হয়েছে। ও বলতে স্যার ক্রিয়েটিভ অনেক কঠিন ছিল, এগুলো সেগুলো। আসলে কঠিন বলতে ক্রিয়েটিভ তুমি বাসায় প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবো পরীক্ষাগুলো তত ইজি লাগবে। তো এই কারণে যেটা তোমাদেরকে বারবার বলতেছি, আমি বেসিক ডিসকাস করব। বেসিক ডিসকাস করার পরে আমাদের মেইন টার্গেট থাকবে, আমরা যে আমি যে পিডিএফটা দিব সেই পিডিএফ এর ক্রিয়েটিভ গুলা সলভ করতে হবে। এগুলা যদি প্রত্যেকটা সবাই সলভ করে আমাকে বলতে পারো যে স্যার এই পিডিএফ আমি সব পারি, ইনশাআল্লাহ। মানে কি বলবো, যেহেতু আল্লাহ ছাড়া আসলে 100% গ্যারান্টি কেউ দিতে পারে না, তো আমি 100% দিতে পারতেছি না, বাট আমি ইনশাআল্লাহ তোমাদেরকে বলতে পারি 90% সম্ভাবনা তোমরা এ প্লাস মিস করবে না। ঠিক আছে? এটা যেরকম ক্রিয়েটিভের জন্য তোমাদেরকে পিডিএফ দিব, এমসিকিউ এর জন্য দিব, এবং এমসিকিউ গুলোর উপরে আমি টেস্ট নিব গুগল ফর্মে, অথবা ওই যে ক্লাস পয়েন্টে যেভাবে আমি টেস্ট নিছি তোমাদের ওইভাবে টেস্ট নিব। এভাবে যেটা হবে কি, তোমাদের ইন টাইম মানে টাইমের মধ্যে তাড়াতাড়ি কমপ্লিট করার একটা অভ্যাস হয়ে যাবে। তাতে দেখা যাবে পরীক্ষার হলে যখন তোমরা এক্সাম দিতে যাবা, দেখবে যে তোমাদের হাতে অনেক টাইম আছে বলে মনে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা ইনশাআল্লাহ আশা করি সবার প্র্যাকটিস হয়ে যাবে। তো আমরা শুরু করব। তোমাদের চ্যাপ্টার কয়টা আছে এখানে? আমি যেটা দেখতেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা চ্যাপ্টার আছে। টোটাল 17 চ্যাপ্টার থেকে মাত্র 9টা চ্যাপ্টার এখন। কত মানে সুযোগ, কত বড় একটা সুযোগ দিছে তোমাদেরকে। দেখো তো, 8টা চ্যাপ্টার তোমাদের পড়তেই হবে না। তো এই 9টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের কি কি আছে, আমি প্রথমে সেগমেন্টেশনটা করি দিই। একটা প্ল্যানিং করে শুরু করলে সবচেয়ে ভালো হয়। সেট এন্ড ফাংশন, এটা হচ্ছে প্রথম। রিয়েল নাম্বার নাই, ঠিক আছে? সেট এন্ড ফাংশন দিয়ে শুরু। দেন সেকেন্ড আছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন আজকেই সবাই একটা আইডিয়া নিয়ে ফেলবা, এবং অবশ্যই একটা কাজ করবা, ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের জন্য 3টা সেপারেট নোটবুক বানিয়ে ফেলবা। আজকে থেকে যা যা পড়াবো, যা যা হোমওয়ার্ক দিব, সবকিছু ওই খাতার মধ্যে করবা, ঠিক আছে? ওই খাতাটাই মানে তোমার কি বলে, পরীক্ষার আগে দিয়ে খালি ওই খাতাটা রিভিশন দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? এরকম ভাবে আমি তোমাদেরকে একটা খাতা রেডি করানোর ট্রাই করব। আচ্ছা, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, তারপর হচ্ছে এক্সপোনেন্ট এন্ড লগারিদম। এক্সপোনেন্ট এন্ড লগারিদম। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিওমেট্রি সার্কেল। প্র্যাকটিক্যাল জিওমেট্রি, যেসব স্যার কথাগুলো। রবিনকে এডমিট করেন। রবিনকে অ্যাডমিট করব, ওকে। আমি তো আসলে এখানে কাউকে ইয়েতে দেখতে পাচ্ছি না, ওয়েটিং লিস্টে আছে। হ্যাঁ, এখন আসছে। প্র্যাকটিক্যাল জিওমেট্রি, দেন তারপরে হচ্ছে কি তোমাদের আছে সার্কেল। সার্কেল, তারপর ট্রাইগোনোমেট্রিক রেশিও। ট্রাইগোনোমেট্রিক রেশিও, তারপর তোমাদের আছে ফাইনাইট সিরিজ। দেন আছে মেনসুরেশন। রবিন, তুমি কি জয়েন করতে পারছো? দেন ফাইনালে আছে স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তো এটা এইভাবে ভাগ ভাগ করে লেখার কারণটা কি, কেউ বলতে পারবা? হুম। স্কেল বাই করতে হবে। হ্যাঁ, ভাগ ভাগ করে লেখার কারণ হচ্ছে আমরা যদি বুঝতে পারি কোনটা কোন পার্ট। এটা হচ্ছে পার্ট এ অ্যালজেব্রা, এটা হচ্ছে কি পার্ট, আলহামদুলিল্লাহ, পার্ট বি জিওমেট্রি।
তারপর এটা হচ্ছে পার্ট সি। আছি এসে এসে চলে যাচ্ছে। এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি এন্ড মেনসুরেশন, ট্রাইগোনোমেট্রি এন্ড মেনসুরেশন। আর পার্ট ডি তো এটা স্ট্যাটিস্টিক্স, এটা আছেই। পার্ট ডি এটা স্ট্যাটিস্টিক্স, এখানে একটাই চ্যাপ্টার, তো এখানে লিখলাম না আলাদা করে। তো কোনটা থেকে কয়টা কোশ্চেন আসবে? অ্যালজেব্রা থেকে তোমার 3টা ক্রিয়েটিভ আসবে, জিওমেট্রি থেকে 3টা ক্রিয়েটিভ, ট্রাইগোনোমেট্রি মেনসুরেশন থেকে 3টা ক্রিয়েটিভ, এন্ড পার্ট ডি এখান থেকে 2টা ক্রিয়েটিভ। তো কোনটা থেকে কয়টা আনসার করতে পারবো? এরকম যদি আমার মনে চায় আমি অ্যালজেব্রা থেকে 3টা, জিওমেট্রি থেকে 3টা, দেন মেনসুরেশন থেকে একটা আনসার করলাম, তো টোটাল 7টা হয়ে গেল। এরকম করা যাবে না আসলে, ঠিক আছে? টোটাল তোমাদেরকে অপশন দেওয়া হবে, 11টা কোশ্চেন দেওয়া হবে। দেখো তো 11টা কোশ্চেন মিলছে কিনা। 3 + 3 + 3 হচ্ছে 9, 9 + 2 হচ্ছে 11, টোটাল 11টা কোশ্চেন আসবে। এইখান থেকে তোমাকে আনসার করতে হবে 7টা ক্রিয়েটিভ, ঠিক আছে? তোমরা আসলে গ্রেড 9-এর ফার্স্ট টার্ম পরীক্ষাটাও আসলে নরমালি দিতে পারো নাই, যে কারণে আসলে তোমাদের এই আইডিয়াটা খুব কম। আমার মনে আছে তোমাদের একদম গ্রেড 9-এর শুরুর দিকে ফেব্রুয়ারিতেই স্কুলটা বন্ধ হয়ে গেছিল, যার কারণে তোমরা আসলে এই কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে তোমাদের আসলে ভালো আইডিয়া হয়নি। আচ্ছা, রবিন লেকচার স্যার আমি মাইক আনমিউট করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, কিছু বলার থাকলে তুমি চ্যাটের মধ্যে লিখে লিখে বলতে পারো, আমি দেখবো, অসুবিধা নেই। তো 7টা ক্রিয়েটিভ, ঠিক আছে? 7টা ক্রিয়েটিভের মধ্যে তোমার যেখান থেকে যতটা মন চায় তুমি চুজ করে ফেললে, এরকম আসলে করা যাবে না, ঠিক আছে? কি করতে হবে, অ্যালজেব্রা থেকে তোমাকে 2টা আনসার করতে হবে, 3টা থেকে 2টা, জিওমেট্রি থেকে তোমাকে 3টা থেকে 2টা আনসার করতে হবে, ট্রাইগোনোমেট্রি মেনসুরেশন এখান থেকেও 3টা থেকে 2টা আনসার করতে হবে, এন্ড পার্ট ডি স্ট্যাটিস্টিক্স এখান থেকে একটা আনসার করতে হবে। তুমি মন চাইলে স্ট্যাটিস্টিক্স থেকে দোনোটা আনসার করে দিতে পারবে না, 2টা আছে দোনোটা আনসার করে দিলাম, স্ট্যাটিস্টিক্স সোজা, এই জন্য না, এটা করা যাবে না, ঠিক আছে? তো এটা অসুবিধা নেই কেন? আচ্ছা ওকে, একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, ওকে। তো তাইলে এখানে, তো এখন আমরা চ্যাপ্টার গুলো যদি একটু অ্যানালাইজ করি, সেট এন্ড ফাংশন, অ্যালজেব্রা, এক্সপোনেন্টের লগারিদম, ফাইনাইট সিরিজ, 4টা চ্যাপ্টার থেকে 3টা ক্রিয়েটিভ দিবে, ঠিক আছে? এখান থেকে ফাইনাইট সিরিজ এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি সব সময় কোশ্চেন আসতো, মানে যখন ফুল 17টা চ্যাপ্টারের উপরে পরীক্ষা হইতো, তখনই ফাইনাইট সিরিজ থেকে একটা কোশ্চেন মাস্ট থাকতোই সব সময়, ঠিক আছে, এভরি ইয়ার। তো তাইলে এখন শর্ট সিলেবাসের মধ্যেও যেহেতু ফাইনাল সিরিজ আছে, তার মানে এইখান থেকে একটা ক্রিয়েটিভ তুমি পাবা, এটা মানে মোটামুটি কনফার্ম ধরে নেওয়া যায়, ঠিক আছে? আর আমার যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে সেট এন্ড ফাংশন থেকে একটা দিতে পারে, ঠিক আছে? অ্যালজেব্রিক এক্সপ্রেশন আর এক্সপোনেন্ট লগারিদম এই দুইটা থেকে যে কোনো একটা থেকে দিতে পারে, অথবা এই দুইটা চ্যাপ্টার মিক্স করে একটা ক্রিয়েটিভ দিতে পারে। কি বলছো, বুঝতে পারছো? ইনশাআল্লাহ, যেহেতু আমাদের হাতে টাইম আছে, 3টা মাস সময় আছে, আমরা সবগুলো চ্যাপ্টারই একদম ভালো মতো প্র্যাকটিস করব, ঠিক আছে? কারণ অনেককেই দেখি যে একটু রিস্ক নিয়ে যাইতে চায়, বলে যে স্যার একটু আমি ফাইন সিরিজ সেট এন্ড ফাংশনই পড়লাম খালি। আমি তো সেট এন্ড ফাংশন যেটা আইডিয়া করে বলছি, আমি তো আর গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে এখান থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে? তো তাইলে সেই ক্ষেত্রে দেখা যায় পরীক্ষার হলে গিয়ে তুমি দেখবে যে ফাইনাল সিরিজ, এক্সপোনেনশিয়াল লগারিদম আর অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে কোশ্চেন এসে গেল, তখন তো তোমার মাথায় হাত, তুমি কি করবা তখন? ঠিক আছে, তখন তো তুমি এখান থেকে একটাই আনসার করতে পারবা। তো এই কারণে আমি বলবো কি, সময় আছে এখন, তো তাইলে এখন আমরা এত কাটছাট করবো না, আমরা সবগুলা চ্যাপ্টারে ভালো মতো করবো। দেন এই জিওমেট্রি পার্টে ক্লিয়ারলি বলে দেয়া যায় একটা জিনিস, সার্কেল থেকে তোমরা 2টা ক্রিয়েটিভ আশা করতে পারো। সার্কেল থেকে কয়টা? 2টা ক্রিয়েটিভ। আর প্র্যাকটিক্যাল জিওমেট্রি থেকে একটা ক্রিয়েটিভ। খুব মানে এটা ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে এটা মোটামুটি শিওর যে সার্কেল থেকে তোমাদের 2টা থিওরেম ওয়ালা এরকম একটা দিবে, আর প্র্যাকটিক্যাল জিওমেট্রি এখান থেকে একটা দিবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অনেকেই বলতে পারো স্যার তাহলে শুধু সার্কেল পড়ি, সার্কেল থেকে যে 2টা কোশ্চেন দিবে সেই 2টা কোশ্চেনে তুমি পারবা এরকম গ্যারান্টি তুমি দিতে পারো না। এটা আমার এক্সপেরিয়েন্স বলে যে, মানে মনে করো একই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন দিলে একটা ইজি দেয় আর একটা একটু ডিফিকাল্ট দেয়, যেটা মানে আনসার করাটা একটু টাফ। তো সেই ক্ষেত্রে আমরা অপশন হিসেবে দুটোটা চ্যাপ্টারই পড়বো, সো দ্যাট সার্কেল থেকে যেটা ইজি আসবে সেটা আনসার করতে পারি, আর প্র্যাকটিক্যাল জিওমেট্রি থেকে যেটা আসবে সেটাও আমরা আনসার করতে পারি। প্র্যাকটিক্যাল জিওমেট্রি তো বরং সোজা আরো, ঠিক আছে, এটা বাদ দিব না আমরা। জিওমেট্রি গেল।
ট্রাইগোনোমেট্রি এন্ড মেনসুরেশন, জেনারেলি প্রতিবার যখন ফুল বই থেকে কোশ্চেন হয় তখন ট্রাইগোনোমেট্রিক রেশিও থেকে একটা কোশ্চেন আসে, তারপর ডিস্টেন্স এন্ড এলিভেশন যেটা ওই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসে, তারপর মেনসুরেশন থেকে একটা কোশ্চেন আসে। তো স্টুডেন্টরা যেটা করে মেনসুরেশন চ্যাপ্টারটা ফুললি ইগনোর করার ট্রাই করে, এটা বাদ দিয়ে ট্রাইগোনোমেট্রিক রেশিও আর ডিস্টেন্স এন্ড এলিভেশন করে, বিকজ ডিস্টেন্স এন্ড এলিভেশনটা ওদের কাছে সবচেয়ে ইজি লাগে। আর ডিস্টেন্স এন্ড এলিভেশন এটা ট্রাইগোনোমেট্রিক রেশিও চ্যাপ্টারের উপরে বেস করে, তো এই কারণে ওরা না পারতে এটাও করে, নাইলে এটাও করতো না ওরা। তো সেই ক্ষেত্রে যেটা হয় কি, মাঝে মাঝে ট্রাইগোনোমেট্রিক রেশিও থেকে যে কোশ্চেনটা দেয় সেটা একটু ডিফিকাল্ট দেয়। মেনসুরেশন এটা টিচাররা জানে যে স্টুডেন্টরা করে না, এই কারণে মেনসুরেশন থেকে যে কোশ্চেনটা দিত সেটা একটু ইজি দিত, যাতে যারা একটু হইলেও মেনসুরেশন পড়ে গেছে তারাও কিন্তু মেনসুরেশনের কোশ্চেনটা আনসার করে ফেলতে পারতো। ঠিক আছে, একটা 16.1 থেকে 16.4 পর্যন্ত 4টা এক্সারসাইজ, তো অনেকে বলতো যে ধর এত বড় এটা করতে পারবো না, আমি ট্রাইগোনোমেট্রি ভালো করে করি। তো সেটা করতে গিয়ে মাঝে মাঝে ধরা খাইতে যেত, মানে খাওয়া সম্ভাবনা থাকে আর কি। তো এই কারণে একটু কেয়ারফুল থাকতে হবে, আমরা ভালো মতো পড়বো সবগুলো, ট্রাইগোনোমেট্রিক রেশিও পড়বো, মেনসুরেশনও পড়বো। যেহেতু এখন এখানে তিনটা ক্রিয়েটিভ এবং ডিস্টেন্সিয়াল এলিভেশন নাই, তো ডিস্টেন্সিয়াল এলিভেশনের জায়গায় এখন এটা ট্রাইগোনোমেট্রিক রেশিও থেকে দিবে না মেনসুরেশন থেকে দিবে, সেটা আমার যেটা ওপিনিয়ন, যেটা মেনসুরেশন থেকে দেওয়ার পসিবিলিটি বেশি, বিকজ এখানে 4টা এক্সারসাইজ আর এখানে হচ্ছে 8.1 8.2 দুইটা। তো তাইলে সেই ক্ষেত্রে তোমরা বুঝতে, সরি 8.1 8.2 না, 9.1 9.2 খুব সম্ভবত, আমি আসলে এক্স্যাক্টলি ভুলে গেছি। তো মেনসুরেশন থেকে দুইটা আসার পসিবিলিটি বেশি, ট্রাইগোনোমেট্রি ইস্যু থেকে মনে হয় একটা আসবে। আর স্ট্যাটিস্টিক্স নিয়ে নতুন করে বলার কিছু নাই, এখানে দুইটা কোশ্চেন আসে, দুইটার মধ্যে একটা থেকে আনঅর্গানাইজড আর একটা থেকে অর্গানাইজড। তো আনঅর্গানাইজড যেটা সেটা আনসার করতে যাওয়াটা আসলে আমার কাছে বোকামি মনে হয়, বিকজ ওইটাতে ট্যালি করে ওই যে টেবিলটা বানাইতে হয়, এটাতে আবার যদি কোথাও ভুল হয়ে যায় অনেক সমস্যা, ফার্স্ট অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও অনেক ঝামেলা, অনেক টাইম কনজিউমিং মনে হয়। তো আমি যেটা সাজেস্ট করি, অলওয়েজ অর্গানাইজড ডাটা যেটা সেটা আনসার করবা। আর অর্গানাইজড ডাটাতে যে কোশ্চেন গুলো আসা সম্ভব সেই কোশ্চেন গুলা সবগুলোর উপরে আমি সলিউশন ক্লাস তোমাদের অলরেডি নিছি এবং গ্রাফ গুলাও সুন্দর মতো ড্র করে দেখাইছি। তো স্ট্যাটিস্টিক্সটা আমি আসলে এই রিভিশন ইয়াতে খুব একটা ফোকাস করবো না, যদি তোমাদের দরকার হয়, তোমরা যদি স্পেশাল কোনো কোশ্চেন পাও যে স্যার এই কোশ্চেনটা পাইছি এখানে, এই কোশ্চেনটা তো আপনি কোথাও করার নাই, তো তাইলে সেই ক্ষেত্রে আমি সেই কোশ্চেনটা করাবো। আর নাইলে এই স্ট্যাটিস্টিক্স এর উপরে খুব একটা ক্লাস নেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। এর আগে অলরেডি একটা ভিডিও আমি বানাইছি, ওইটা এমন ভাবে বানাইছি যাতে সবাই মানে ওইটা থেকে বুঝতে পারে। তো ঠিক আছে, ওই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা খালি ওটা রিভিশন দিবা। মেইন ফোকাস থাকবে আমার এইটাতে। ঠিক আছে, এই এখান থেকে 6টা ক্রিয়েটিভ যাতে আমার মাস্ট কমন পড়েই, এরকম ভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো ওভারঅল সিলেবাসের ব্যাপারে সবার কি একটা আইডিয়া হয়ে গেছে জেনারেল ম্যাথের? Yes, sir. ওকে, তো যে নোটবুকটা আমি বানাইতে বলছি, নতুন নোটবুক, আজকে থেকে মনে করবা যে নতুন করে তোমাদের এসএসসি এক্সামের প্রিপারেশন শুরু হইতেছে। যারা এতদিন পড়াশোনা করো নাই, যারা এতদিন মানে কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বসেছিলা যে পড়া হচ্ছে না পড়া হচ্ছে না, কি হবে, আজকে থেকেও যদি তোমরা ভালো মতো শুরু করো ইনশাআল্লাহ, আমি আমি বিলিভ করি যে যেভাবে তোমাদেরকে দেখাবো তোমরা যদি সেভাবে ফলো করতে পারো, তাহলে তোমরা একটা ভালো রেজাল্ট করে ফেলতে পারবা। ঠিক আছে, এ প্লাস পাবো, ভালো রেজাল্ট বলতে সরাসরি আমি বলি ইনশাআল্লাহ জেনারেল ম্যাথে তোমরা এ প্লাস নিয়ে আসতে পারবা। খালি যখন যেটা বলবো সেটা সেভাবে করবা। ঠিক আছে, তোমাদের আগের ব্যাচে এরকম কয়েকটা স্টুডেন্ট ছিল, এদেরকে অনলাইনে ক্লাস নিল, যখন যেটা বলতাম রেগুলার করতো এবং রেগুলার আমাকে ডাউট জিজ্ঞেস করতো, তারপর রেগুলার আমিও সলিউশন ক্লাস নিতাম, এবং আমি মোটামুটি কনফার্ম যে এরা ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। তোমরা যদি চাও আমি এদের নামও বলে দিতে পারি এখন তোমাদের, যাতে রেজাল্ট দেওয়ার পরে তোমরা মিলাই নিতে পারো যে পারবো কি না। হ্যাঁ, তোমার শেষ হয়েছে? আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু ঠিক আছে। তো তাহলে যেটা বললাম, প্লিজ নতুন নোটবুক বানাবা এবং যেভাবে যেভাবে বলি সেভাবে সেভাবে ওই নোটবুকটা ইয়া করবা। ঠিক আছে, এই 3টা মাস কষ্ট করো, ইনশাআল্লাহ দেখবা ভালো রেজাল্ট হবে। ওকে, তো তাইলে সেটের বেসিক থেকে আমি ইনশাআল্লাহ ডিসকাস করে যাব, যেটা যতটুকু লাগে আমি ততটুকু বলবো, তোমাদেরকে অসুবিধা নেই। তোমরাও একটু ক্লাসে পার্টিসিপেট করবা, ঠিক আছে? কোশ্চেন করলে তোমরা আনসার দিবা, তোমরা এগুলো অনেক কিছুই পারো। ঠিক আছে, তো এগুলা কিছুটা তোমাদের মেমোরি রিফ্রেশিং হবে, অথবা বাসায় রিভিশন দিতে কিছু টাইম যাইতো, সেটা এখানে না হয় দিয়ে ফেলবা। তো সেট এন্ড ফাংশনের প্রথমে যেটা সেটা হচ্ছে সেট। তো সেটের থেকে কোশ্চেন আসলে মাঝে মাঝে এ তে একটা কোশ্চেন আসতে দেখা যায় যে ডিফাইন সেট।
2 মার্কের জন্য এটা দিতেই পারে। তো যেহেতু এটা 2 মার্কের জন্য, শুধুমাত্র ডেফিনেশন লিখলে তুমি 2 আউট অফ 2 পাবা এটা আশা করা যায় না। তো তাইলে কি লিখতে হবে? এটা ডেফিনেশনের সাথে সাথে কি দিতে হবে দেখে বলো। Example. এক্সাম্পল সহ লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো সেটের ডেফিনেশনটা কে বলতে পারবে? এখনই মুখস্থ করে ফেলো, ঠিক আছে, যাতে এই ক্লাসের টাইমগুলো একদম ভালোভাবে কাজে লাগে। আচ্ছা, ডেফিনেশনটা কেউ একজন একটু পড়ো। A collection of well-defined objects of real or imaginary world. ভেরি গুড। তো এরকম ভাবে যদি একটা এক্সাম্পলও দিয়ে দাও, তাইলে ডেফিনেশনের জন্য তোমাদেরকে 1 মার্ক, আর এক্সাম্পলের জন্য 1 মার্ক। এই যেভাবে যেভাবে লিখতেছি এভাবে তোমরা চাইলে খাতায় নোট করে ফেলতে পারো, ঠিক আছে। তবে ক্লাসের সময় লিখিও না, আমি যেটা বলবো পরে যখন ভিডিও দিব তখন দেখে দেখে লিখিও, বিকজ এখন মনোযোগ দিয়ে শুনো শুধু। আচ্ছা, তো ফার্স্টে আমরা সেট শিখে গেলাম। দেন সেট কয়ভাবে এক্সপ্রেস করা যায়, এই ক্লাসিফিকেশনের ইনফরমেশনটা যদি একটু দিয়ে দিতে পারো তাইলে ভালো হয় আর কি, ঠিক আছে। একটু লিখে দিবে এভাবে, এটা ইচ্ছার উপরে, এটা অপশনাল। There are two types of set. টু টাইপ না, ঠিক, 2 methods of expressing a set. 2 methods of expressing a set. কে কে বলতে পারবা মেথড গুলা কি কি? Sir, একটা হলো tabular. ফার্স্টে অ্যাকচুয়ালি হ্যাঁ টেবুলার মেথড, এটার আরো নাম আছে, অথবা লিস্ট মেথড। আর নাম্বার 2 তে যেটা, সেটা হচ্ছে সেট বিল্ডার মেথড অথবা রুল মেথড। আমি আবারও বলতেছি, অনেক সময় আমি অনেক কিছু হয়তো বা তোমরা হয়তো আনসার দিতে পারতেছো একজন, তো তোমরা পারো মনে করে আমি চলে যেতে পারি স্কিপ করে। তো তোমাদের যে কারো যদি মনে হয় যে না এটা তো এর উপরে তোমাদের একটু ডিটেলস এক্সপ্লেনেশন দরকার, তাহলে অবশ্যই আমাকে সাথে সাথে বলবে যে স্যার প্লিজ এটা আমার জন্য একটু আরেক ডিটেলস এক্সপ্লেইন করেন। তো সেই ক্ষেত্রে আমি আরেকটু তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো, অসুবিধা নেই। তো এখন দেখো, তোমাদের যে টেবুলার মেথড বা লিস্ট মেথড বা রোস্টার মেথড যেটা, সেই মেথডটাতে আমরা কি করি? মনে করো একটু আগে যে এক্সাম্পলটা লিখছিলাম সেটাই হচ্ছে মানে এই একটা এক্সাম্পল অফ লিস্ট মেথড। এখানে কমা দিয়ে আমি পাশে পাশে লিস্ট করি যে এলিমেন্ট গুলো আছে ওই এলিমেন্ট গুলাকে। তো এখন মনে করো আমি লিখলাম ঢাকা, আর একটা লিখলাম নিউ দিল্লি। কেউ কিছু বলতে পারবা যে এই দুইটা সিটি আসলে কি? The capital of two country. ক্যাপিটাল অফ 2 কান্ট্রি, ভেরি গুড। তো এখন এটা সেট বিল্ডার মেথডে যদি আমরা এক্সপ্রেস করতে যাই, এগুলোর ডেফিনেশন লাগবে না, যে টেবুলার মেথডের ডেফিনেশন বা সেট বিল্ডার মেথডের ডেফিনেশন, নো ডেফিনেশন লাগবে না, জাস্ট কোনটা কিভাবে এক্সপ্রেস করে সেইটা আমাদের জানলেই হবে। তো এই সেম সেটটা কি আমরা সেট বিল্ডার মেথডে যদি এক্সপ্রেস করি তাহলে কি লিখবো? বেসিক্যালি এদের ডেসক্রিপশন দিতে হবে। এদের ডেসক্রিপশন কি দেয়া যায় দেখি বলো তো। Sir, capital of two country, India, সেভাবে। Capitals of বাংলাদেশ, India. কমা ইন্ডিয়া। দেখো তো, এই যে আমি ডেসক্রিপশনটা দিলাম, এই ডেসক্রিপশনটা দ্বারা শুধুমাত্র দুইটা সিটিকেই বোঝায়, একদম এক্স্যাক্টলি এই দুইটা সিটিকেই বোঝাবে। তো তাইলে এরকম এই যে এভাবে যখন নাম দিয়ে আমরা কমা দিয়ে যখন নামগুলা লিস্ট করব তখন এটা টেবুলার মেথড। যখন ওগুলার ব্যাপারে আমরা ডেসক্রিপশন দিয়ে লিখবো তখন সেটাকে আমরা বলবো সেট বিল্ডার মেথড। বিষয়টা কি ক্লিয়ার? আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? আমি আরো এক্সাম্পল দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। আমরা এগুলো অনেক প্র্যাকটিস করতে হবে।
যেমন মনে করো তোমাকে আমি এখানে বললাম 7, 14, 21, 28, তো এটা কি মেথড? টেবিলের। টেবুলার মেথড। এখন এটাকে আমি সেট বিল্ডার মেথডে তোমাকে লিখতে বললাম, তো তাইলে কি লিখবে দেখি বলো। প্রথমেই স্যার মাল্টিপল অফ 7। হ্যাঁ, ভেরি গুড, মাল্টিপল অফ 7, এটা হচ্ছে মাল্টিপল অফ 7, এক্স্যাক্টলি, ভেরি গুড। তো এখানে এই নাম্বার গুলাকে যে কোনো একটা লেটার দিয়ে আগে আমার এক্সপ্রেস করতে হবে। এরকম যেমন আমাকে লিখতে হবে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এরা সবাই ন্যাচারাল নাম্বার না? আচ্ছা, তোমরা নাম্বারের ব্যাপারে আইডিয়া আছে তো না? একটু এখানে লিখে রাখি, এন এটা দ্বারা বোঝায় ন্যাচারাল নাম্বার। এগুলাও শিখে ফেলবা, যা যা লিখতেছি সবকিছু খাতার মধ্যে নোট করবা, যাতে রিভিশন দেওয়ার সময় এগুলো সবগুলো চোখের সামনে থাকে। 1 থেকে শুরু করে এটাকে আমি কিভাবে মনে রাখি সেটা একটু তোমাদেরকে বলি। ন্যাচারালি আমরা যেখান থেকে কাউন্ট করা শুরু করি, যদি তোমাকে বলি যে এই ব্যাগের মধ্যে কয়টা আপেল আছে, তুমি কি কোথা 2 থেকে গোনা শুরু করবা, 2, 3, 4 এভাবে গোনা শুরু করবা? নো, তুমি 1, 2, 3, 4 এভাবে গোনা শুরু করবা, নাকি 0 থেকে গোনা শুরু করবা? এই যে ফার্স্ট আপেলটা হচ্ছে 0, তারপর 1, 2, 3, 4। ন্যাচারালি আমরা 1 থেকে কাউন্ট করা শুরু করি, তো এই জন্য এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তারপর জেড, এটা দিয়ে বোঝায় ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার কোনগুলা? এরকম, ঠিক আছে? মানে 0 থেকে শুরু করে 1, 2, 3, 4 এগুলা ইনফিনিটি পর্যন্ত, আবার -1, 2, 3 এগুলাও ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে মানে একটা হোল নাম্বার আর কি, এখানে কোনো ফ্র্যাকশন বা ডেসিমাল আসবে না। আচ্ছা, এখন এই ইন্টিজারের মধ্যে আবার কিছু ভাগ আছে, যেমন এই 1 থেকে শুরু করে সামনে যেগুলা সেগুলাকে আমরা বলি পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার। -1 থেকে শুরু করে এখানে যেগুলা, এটাকে বলা হয় নেগেটিভ ইন্টিজার। তোমরা হয়তো খেয়াল করছো মাঝখানে 0 বেচারা একলা পড়ে গেছে, এ পজিটিভের মধ্যেও নাই নেগেটিভের মধ্যেও নাই। তো তাইলে ম্যাথমেটিশিয়ানরা ওকে বললো কি, ঠিক আছে ওকে আমরা পজিটিভের সাথে ঢুকাই দিই। কিন্তু পজিটিভের সাথে ঢুকাই দিলে কি হবে, ওকে তো পজিটিভ বলা যাচ্ছে না, তো ওকে সহ যখন ইনক্লুড করছে তখন এদের সবার নাম হয়ে গেছে নন নেগেটিভ ইন্টিজার। 0 থেকে শুরু করে 1, 2, 3, 4 ইনফিনিটি পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলাকে আমরা নন নেগেটিভ ইন্টিজারও বলি। তো তাইলে কোথাও যদি তোমাদেরকে বলা হয় নন নেগেটিভ ইন্টিজার, বুঝবা যে এটা 0 হওয়া পসিবিলিটি আছে, ইট ক্যান বি ইকুয়াল টু 0। বাট যদি কোথাও বলে যে এক্স ইজ আ পজিটিভ ইন্টিজার, তার মানে হচ্ছে কি এটা 0 ইকুয়াল হওয়ার চান্স নাই, এটা 1 থেকে শুরু করে পজিটিভ যে কোনো একটা নাম্বারের ইকুয়াল হতে হবে। কারো বুঝতে কোনো অসুবিধা থাকলে এখনই বলো। আচ্ছা, আশা করি নাই। তো তাইলে এখন দেখো এক্স এপসাইলন ন্যাচারাল নাম্বার, তো এই যে আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি 7, 14, 21, 28 এগুলো সবগুলো কিন্তু ন্যাচারাল নাম্বারের ভিতরে। তো এক্স এর ব্যাপারে একটা ডেসক্রিপশন আমরা দিলাম যেটা ন্যাচারাল নাম্বার, আরো কিছু ডেসক্রিপশন দিতে হবে, যেটা একটু আগে সুমাইয়া বলছে কি, এগুলা হচ্ছে কি ন্যাচারাল, সরি 7 এর মাল্টিপল। তো আমরা বলবো এক্স ইজ মাল্টিপল অফ 7। এখন আমার কথা হচ্ছে আর কিছু কি লেখার দরকার আছে নাকি এতটুকু না? স্যার আরো লিখতে হবে, মিন্স কি লিখতে কতটা হবে? নাম্বার এটা। রাইট, 7 এর মাল্টিপল বললে কিন্তু শুধুমাত্র 28 পর্যন্ত বোঝায় না, 7 এর মাল্টিপল বললে 28, 35, 42, মানে 7, 7 যা 49, 7, 8 যা 56, ওই নাম্বার গুলোকেও বোঝায়। তো তার মানে আমাকে ডেসক্রিপশনটা এমন ভাবে দিতে হবে যার দ্বারা আমি শুধু এই নাম্বার গুলাকেই বুঝবো। তো শুধু 7 এর মাল্টিপল লিখলে কিন্তু এই নাম্বার গুলাকে বুঝে না, আরো অনেক নাম্বারকে বুঝে। তো এইটুকুর মধ্যে রেস্ট্রিক্টেড করে দিতে হইলে আমাদের আরো একটা কন্ডিশন এখানে একটু অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে এন্ড এক্স কোথা থেকে শুরু, 7 থেকে শুরু না? তাইলে 7 থেকে শুরু, কত পর্যন্ত শেষ? 28 পর্যন্ত গিয়ে শেষ। এইবার আমার ডেসক্রিপশনটা কমপ্লিট। 7 থেকে 28 এর পর্যন্ত এই চারটা নাম্বারই আছে যেগুলো 7 এর মাল্টিপল। বিষয়টা কি ক্লিয়ার, আমরা বুঝতে পারলাম নাকি কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? আসো আমরা আরো কিছু প্র্যাকটিস করি। এখান থেকে কোশ্চেন থাকলে অবশ্যই বলতে হবে। কাজী, তুমি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। ওকে,
দেখি বলো তো, এগুলো তো তোমাদের মনে হতে পারে আমি র্যান্ডম কয়েকটা নাম্বার লিখছি। তো র্যান্ডম যদি এরকম নাম্বার লিখি তাইলে এগুলাকে সেট বিল্ডার মেথডে কেমনে এক্সপ্রেস করব? ফার্স্টে এই জিনিসটা লিখে ফেলবা, ন্যাচারাল নাম্বার, বিকজ দেখাই যাচ্ছে এগুলো সবগুলো ন্যাচারাল নাম্বারের ভিতরে। তো তাইলে দেখি বলো তো আর কি ডেসক্রিপশন দেওয়া যায়? Prime স্যার number. এখানে 2 না থাকলে আমরা আর কি অড নাম্বার দিতে পারতাম, বাট 2 তো দেওয়ার কারণে অড নাম্বার বলতে পারবো না। তো 2 যেহেতু আছে তাহলে কি, ফাতেমা কিন্তু কারেক্ট আনসার দিয়ে Prime ফেলছে। number. দে আর প্রাইম নাম্বার। ভেরি গুড। প্রাইম নাম্বারের ডেফিনেশনটা আমি তোমাদেরকে পরের মিটিং এ বলবো, বিকজ উই হ্যাভ লেস দেন 1 মিনিট। সো স্যার কাইন্ডলি 1 তো প্রাইম নাম্বার না না স্যার, 1 1 প্রাইম নাম্বার না, কেন না সেটা বলবো আমি। আবার জয়েন করো, ওকে? ওকে। সঞ্জিদা কারেক্ট আনসার দিয়েছে, দ্য নাম্বার উইচ আর ডিভাইসিবল অনলি বাই দেমসেলভস এন্ড 1। ওকে, তো অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যেতে পারবে না। যেমন মনে করো আমি 11 কে শুধুমাত্র 11 দিয়ে ডিভাইড করা যাবে এবং 1 দিয়ে ডিভাইড করা যাবে, এর বাইরে অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না। 2 দিয়ে ডিভাইড করা যায় না, 3 দিও না, 4 দিও না, 5 দিও না, মানে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না। তা বলা যায় যে এমন নাম্বার যেগুলোর ফ্যাক্টর শুধুমাত্র দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে কি ওর নিজে, আর একটা হচ্ছে 1, এই দুইটার বাইরে ওর অন্য কোনো ফ্যাক্টর নাই, তখন আমরা সেই নাম্বারগুলোকে বলতে পারবো প্রাইম নাম্বার। সেই নাম্বারগুলোকে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো দে আর প্রাইম নাম্বার। তো তাইলে প্রাইম নাম্বার আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইট মাস্ট বি গ্রেটার দেন 1। প্রাইম নাম্বার শুড বি গ্রেটার দেন 1। তো এখন 1 কি গ্রেটার দেন 1? নো, 1 গ্রেটার দেন 1 না, এই কারণে 1 ইজ নট আ প্রাইম নাম্বার। ঠিক আছে? তো তাইলে এখানে আমরা এক্স এপসাইলন ন্যাচারাল নাম্বার তো বলবো, বাট ন্যাচারাল নাম্বারের মধ্যে এগুলো আরো স্পেশাল, এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। তাইলে আমরা লিখবো এক্স ইজ আ প্রাইম নাম্বার। আচ্ছা, শুধু প্রাইম নাম্বার লিখলেই কি হবে? Nah. কি লিখতে হবে আর বলে দাও? কন্ডিশন। একটা কন্ডিশন দিতে হবে। সেই কন্ডিশনটা হচ্ছে কোথা থেকে শুরু এবং কোথায় শেষ। অনেকে মনে করতে পারে ওয়াও এটা তো সোজা, 2 তে শুরু 7 এ শেষ, কারণ এই যে লাস্টেরটা 7, 11 এ শেষ। 11 এ শেষ। ভেরি গুড। লাস্টেরটা 7 দেখেই ডাইরেক্ট 7 লিখে দিও না, বিকজ 7 এর পরে 11 কিন্তু আরো বড়। তো তার মানে তুমি 7 পর্যন্ত গিয়ে শেষ না, 11 পর্যন্ত যাইতে হবে। তো এইসব ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে নাকি না? তাইলে এখানে লিখতে হবে 2 থেকে শুরু এবং 11 এ শেষ। আচ্ছা, এমসিকিউ স্যার তে এখানে বলো। একটা যে গ্রেটার সাইন দিয়ে নিচে যে একটা এটা ওই সাইনটা মানে তো ইকুয়াল টু, রাইট? ইকুয়াল টু মানে এক্স 2 এর ইকুয়াল অথবা 2 থেকে বড়, এক্স 11 এর ইকুয়াল অথবা 11 থেকে ছোট, কারণ এখানে 11 আর 2 আছে না। বুঝতে পারছো? জি স্যার। যেহেতু 2 এর ইকুয়াল 11 এর ইকুয়াল হওয়ার একটা পসিবিলিটি আছে, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে ইকুয়াল সাইনটা দেই। ওকে, মনে করো তুমি ইকুয়াল সাইনটা দিতে চাও না, সেই ক্ষেত্রেও তো তাইলে আমরা কিভাবে লিখবো? তাইলে আমরা লিখবো এইভাবে যে 1 থেকে বড় এবং 12 থেকে ছোট। এবার আমরা ইকুয়াল দিই নাই, কারণ কি এক্স কিন্তু 1 এর ইকুয়াল হওয়ার কোনো সুযোগ এখানে নাই, বিকজ 1 এখানে নাই। এক্স 12 এর ইকুয়াল হইতে পারবে না, বিকজ 12 এখানে নাই। 12 এর আগে 1 এর থেকে বড় নয়। বুঝতে পারছো? চাইলে এভাবেও লিখতে পারবা, আর এভাবে লিখতে পারবা, যেভাবে তোমার মন চায়। ওকে, কোশ্চেন থাকলে বলো, আর যদি ওকে থাকে বলো, তাইলে ওকে। ওকে। আমি আসলে শুনতে পাচ্ছি না, কেউ ওকে বলতেছে নাকি না, ডাউট আছে মনে হয়। ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাইলে এখন দেখো, এরকম আরো কিছু জিনিসের প্র্যাকটিস করা লাগবে। আমি আরেকটা জিনিস যেটা আমি দেখি স্টুডেন্টরা একটু ডাউট ফেস করে, সেটা হচ্ছে দেখি তোমরা পারো কিনা। মনে করো এই সেটটা হচ্ছে দেখি বলো তো,
এরা কারা, এদের কি পরিচয়? Factors of 12. আরে ফাতেমা, তুমি তো চ্যাম্পিয়ন একদম, কেমনে বুঝলা? Multiply করছি। ভেরি গুড। দে অল আর ফ্যাক্টরস অফ 12, মানে এই সবগুলা নাম্বার দিয়ে তুমি 12 কে ডিভাইড করতে পারবা। 1 দিয়ে 12 কে ডিভাইড করা যায়, 2 দিয়ে ডিভাইড করা যায়, 3 দিয়ে ডিভাইড করা যায়, 4 দিয়ে ডিভাইড করা যায়, 6 দিয়ে ডিভাইড করা যায়, 12 কে তো 12 দিয়ে ডিভাইড করা যাবেই। তো এই কারণে ভেরি গুড। আমি ভাবছিলাম এটা কেউ পারবে না, বিকজ এগুলাতে আটকায় যায় অনেকে। তো তাইলে আমরা লিখবো এক্স ইজ আ ফ্যাক্টর অফ 12। এখন বলো এতটুকু লিখলে এনাফ না আর কিছু লেখার দরকার আছে? Enough. ভেরি গুড। আমি ভাবছিলাম অনেকে বলবে যে আরো লেখার দরকার আছে, স্যার লিমিটেশন দেন। অনেকে লিখবে কি এখানে 1 থেকে শুরু করে 12 পর্যন্ত এটা লিমিটেশন দিবে। এই লিমিটেশনের এখানে কোনো দরকারই নাই, বিকজ 12 এর এগুলার বাইরে ফ্যাক্টরই নাই ন্যাচারাল নাম্বারের ভিতরে। কি বলছি বুঝতে পারছো? সো এইখানে আবার এতটুকু লিখলে এনাফ। তো তাইলে দেখতে জিনিসটা যদিও অনেক ইজি মনে হয়, কিন্তু তারপরও শিখার জিনিস এখানে আছে কি নাই দেখে বলো তো তোমরা। ফাতেমার এটার উপরে বহুত ভালো প্রিপারেশন আছে মাশাআল্লাহ। তো আশা করি তোমরা বাকিরা যারা আছো সবাই ফাতেমার মতো এটাতে প্রো হয়ে যাবা। ঠিক আছে, তো তাইলে এখানে কিন্তু ওই লিমিটেশনটা দেওয়ার আর দরকার নেই, বিকজ 12 এর ফ্যাক্টর ন্যাচারাল নাম্বারের ভিতরে এগুলো ছাড়া আর নাই। ঠিক আছে, এরকম সম্ভব না যে মানে ওই 24 14 ওগুলা কিন্তু 12 এর ফ্যাক্টর না। সো 12 এর ফ্যাক্টর বললে এদেরকেই বুঝাইতে হবে, এছাড়া আর কোনো উপায়ই নেই। তো আশা করি জিনিসটা এখন ক্লিয়ার। ঠিক আছে, তো দুইটা জিনিস আমি তোমাদেরকে দেখাইলাম, একটা হচ্ছে কি মাল্টিপল, একটা হচ্ছে এখানে দেখো এই যে জিনিসটা, এটা হচ্ছে মাল্টিপল, একটা নাম্বারের মাল্টিপল, মানে 7 কে 7 1 7 7 2 14 7 3 21, মানে 7 এর টাইমস টেবিলে যে নাম্বার গুলো আছে সেগুলা। তো ওইটা যদি হয় তাহলে সেটা ওই নাম্বারের মাল্টিপলস। ঠিক আছে, কারণ 7 কে মাল্টিপ্লাই করে করে এগুলা পাই, 7 1 যা 7, 7 2 যা 14 এরকম। আর যদি এরকম হয় এইখানে যে কেসটা, সেটা হচ্ছে কি এগুলা কিন্তু মাল্টিপল না, এগুলা হচ্ছে ফ্যাক্টর, লাইক এই নাম্বার গুলা দিয়ে এই 12 কে ডিভাইড করা যায়। তো তাইলে এই 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 দুই টাইপের এগুলা যদি ভালো মতো ধরে ফেলতে পারো ইনশাআল্লাহ সমস্যা হবে না। ওকে, আচ্ছা। আর এবার আজকে আমি তোমাদেরকে একটা ডিটেলস টাইম নিয়েই আসলে এই চ্যাপ্টারটা করাবো ইনশাআল্লাহ। তো রোজ এই কি বলে রোস্টার থেকে টেবুলার থেকে সেট বিল্ডার, অথবা সেট বিল্ডার থেকে টেবুলার, এগুলা আজকে আর বেশি কিছু বলবো না। এগুলোর উপরে আরো কিছু অঙ্ক পরের দিন আমি তোমাদেরকে মানে করাবো, বিকজ আমি চাই কিছু জিনিস তোমাদেরকে হোমওয়ার্ক দিব। তো সেই হোমওয়ার্ক দেওয়ার পরে ওখান থেকে ডাউট আসলে দেন এগুলো ডিসকাস করবো। আচ্ছা, এরপরে যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে ফাইনাইট সেট। ফাইনাইট সেট কোনটাকে বলবো? যেমন মনে করো আমি যদি একটা সেট লিখি a is equal to 1 2 3, তোমাকে আমি বললাম যে এখানে এলিমেন্ট কয়টা কাউন্ট করো। দেখি বলো তো এই সেটের ভিতরে কয়টা এলিমেন্ট আছে? 3টা। ভেরি গুড। নাম্বার অফ এলিমেন্ট অফ এ, এটাকে এভাবে বলে নাম্বার অফ এ। এটার মানে হচ্ছে এ সেটের ভিতরে কয়টা আছে এলিমেন্ট? 3টা। তো এটা আমরা গুনতে পারতেছি, কাউন্টেবল, সো ইট ইজ আ ফাইনাইট সেট। তো একই সাথে কোশ্চেন আসে স্যার তাহলে ইনফাইনাইট সেট কোনটা? ইনফাইনাইট সেট হচ্ছে যেটা নাম্বার অফ এলিমেন্ট ইউ ক্যান নট কাউন্ট। যেমন আমি যদি তোমাকে বলি যে এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার, কি লিখলাম? এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার। তো এটার ভিতরে কয়টা এলিমেন্ট তুমি কাউন্ট করতে পারবা? ন্যাচারাল নাম্বার তো 1 2 3, বা এটাকে যদি আমি ইয়ার মধ্যেই দেখাই, মনে করো এটাকে সেট বিল্ডার মেথডে এক্সপ্রেস করেও যদি দেখাই, a is equal to কি 1 2 3 4 ডট ডট ডট, ইট ডাজ নট হ্যাভ এনি এন্ড। ঠিক কি না? এটার কোনো শেষ আছে যে আমরা বলবো যে 100 পর্যন্ত গেলে ওকে 100টা এলিমেন্ট? এরকম তো কোনো শেষ নাই। 1 crore গেলেও, 2 crore, 100 crore গেলেও, আফটার দ্যাট নাম্বারের তো কোনো শেষ নেই। তুমি যত চায় মন চায় যাইতে পারবা। তো যেহেতু এটার নাম্বার নট কাউন্টেবল, নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এ ইট ইজ ইনফাইনাইট, এটা শেষ নাই কোনো, ইনফিনিটি। এই কারণে আমরা এটাকে বলবো ইনফাইনাইট সেট। এটা কি? ইনফাইনাইট সেট।
যেটা নাম্বার অফ এলিমেন্ট কাউন্ট করে শেষ করা যাবে না সেটা ইনফাইনাইট সেট, আর যেটা কাউন্ট করে শেষ করা যাবে তুমি বলতে পারবা সেটাই হচ্ছে ফাইনাইট সেট। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তো এখানে আসলে একটু হেডিংটা দিয়ে রাখা দরকার আমার মনে হয়, ইনফাইনাইট সেট, ইনফাইনাইট এটা আর ফাইনাইট এটা। ওকে, দেন এমটি সেট। এমটি সেট কোনটা? এমটি সেট থেকে একটা এমসিকিউ আসে, বলেন এই সেটের ভিতরে কয়টা এলিমেন্ট আছে? 0। 0। তার মানে নাম্বার অফ এ ইকুয়াল টু 0, একটা এলিমেন্টও নাই, এটাকে বলা হয় এমটি সেট। এই এমটি সেট কে আরেকভাবে এক্সপ্রেস করা যায়, সেটা হচ্ছে এরকম, এরকম একটা দিয়ে কেটে দিবা, 0 একটা দিয়ে কেটে দিবা, এইটা দিলেও হবে। বাট আমি দেখছি অনেক স্টুডেন্টরা এই মিস্টেকটা করে। ওরা কি করে? বলে যে বাহ, এটা তো আরো বেশি এমটি সেট, কারণ এইটাও আছে আবার ওই ভিতরের ওইটাও আছে, তো এটা এমটি সেট। এটা কিন্তু মোটেও এমটি সেট না, বিকজ এটার ভিতরে এটা সেটের ভিতরে একটা এলিমেন্ট আছে, নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 1। এই যে ভিতরে যে জিনিসটা আছে না, এটাকে একটা এলিমেন্ট হিসেবে তখন কাউন্ট করা হবে। তো নাম্বার অফ এলিমেন্ট যদি 0 না হয় তাহলে তো আমি এটাকে এমটি সেট বলতে পারবো না, তো এটা কিন্তু এমটি সেট না। নো, দিস ইজ নট অ্যান এমটি সেট। এটা নট অ্যান এমটি সেট। এটা এমসিকিউ এর মধ্যে টিচাররা দেয়, দে লাইক টু প্লে উইথ দ্য স্টুডেন্টস মাইন্ড। ওরা জানে যে স্টুডেন্টরা এইটা দেখলে খুবই আকর্ষিত হবে, বলবে যে বাহ, এটা তো আসলে এমটি সেট, কারণ এমটি সেটের জন্য এটা অথবা এই দুইটা থাকতে হয়, তো দোনোটাই যদি থাকে তাহলে সেটা আরো বেশি করে এমটি সেট। তো এই কারণে ওরা এটা দাগায় মনে করে। তো এই কারণে এটা এটা কেয়ারফুল থাকবে, দিস ইজ নট এন এমটি সেট, মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, এবার আসো সাবসেট। সাবসেটের বিষয়টা আমরা কে কে জানি? আচ্ছা, সাবসেট মনে করো এ হচ্ছে, তোমাকে আমি বললাম যে এক্স ইজ আ প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার তার মানে দুনিয়ার যত প্রাইম নাম্বার আছে সবগুলোর ভিতরে আছে। এটাকে যদি আমি টেবুলার মেথডে লিখি তাহলে কিরকম হবে? 2, 3, 4, 5। ওই 4 কেন লিখলাম? 4 তো প্রাইম নাম্বার না। 4 কে কিন্তু 4 আর 1 ছাড়া 2 দিয়ে ডিভাইড করা যায়। আমি উল্টাপাল্টা লিখে ফেললে আমাকে প্লিজ একটু রেকটিফাই করে দিই, আমার খেয়াল না না থাকতে পারে। তো সব আছে এখানে, এটা একটা ইনফাইনাইট সেট। এখন বি যদি একটা সেট আমরা নিই, এই সেটটা হচ্ছে কি এরকম 2, 7, 2, 5, 7, তাইলে আমরা কি বলতে পারবো জানো? আমরা বলতে পারবো যে বি ইজ আ সাবসেট অফ এ। এই সাইনটা হচ্ছে সাবসেট সাইন, এই যে এই সাইনটা, এটা দ্বারা কি বোঝায়? সাবসেট বোঝায়। তো সাবসেট বললে আমরা এভাবে দিব। এখন সাবসেট মানে কি? দেখো, এ যেটা, সেখান থেকে কয়েকটা এলিমেন্ট নিয়ে আমরা বি কে বানাবো। এ তে অনেকগুলো এলিমেন্ট আছে, সেখান থেকে কয়েকটাকে চুজ করে আমরা যদি আরেকটা সেট বানাই, তাহলে আমরা বলতে পারবো যে বি নতুন যে সেটটা বানাইছি সেটা অবশ্যই এ সেটের সাবসেট। বিষয়টা কি বুঝতে পারতেছ? কিন্তু খেয়াল রাখতে হবে, যদি এখানে মনে করো সি আরেকটা সেট আমি এখানে বানাইলাম 2, 4, 5, 7, এখন দেখি বলো আমি কি বলতে পারবো যে সি ইজ আ সাবসেট অফ এ? আমরা এ থেকে এলিমেন্ট নিয়ে বানাইতে হবে, এ এর বাইরে আমরা যাইতে পারবো না। তো এর বাইরে যদি চলে যাও তাইলে আর এটা সাবসেট থাকবে না। তো তাইলে দেখা যাচ্ছে এখানে, দেখি বলো তো সাবসেট নাকি সাবসেট না? স্যার সাবসেট না। কেন সাবসেট না? কেন? 4 আছে। ভেরি গুড, 4 এখানে চলে আসছে। 4 হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা কিন্তু এ তে নাই, তো তাইলে এ এর সাবসেট এটা আর হইতে পারলো না, তো তাইলে আমরা এটা কেটে দিব। নট সাবসেট, সি ইজ নট আ সাবসেট অফ এ। বিষয়টা কি বোঝা গেল? ঠিক আছে, Yes. তার মানে বি তে যে এলিমেন্ট গুলো থাকবে সেটা এ এর বাইরে যেতে পারবে না, তাইলেই বি এ এর সাবসেট হয়ে যাবে। আচ্ছা, এবার আসো আমরা একটা জিনিস শিখি যেটাকে আমরা বলি প্রপার সাবসেট। প্রপার প্রপার সাবসেট। বেশ কয়েকটা সেট লিখবো এখন, 1, 2, 3,
4, দেন বি একটা সেট লিখবো 2, 3, সি নিব মনে করো 2, 4, 5, ডি নিলাম 1, 2, 3, 4। ওকে, তো তাইলে এখন দেখে বলো বি এর ক্ষেত্রে কি লেখা যাবে? ইজ বি আ সাবসেট অফ এ? Yes. হ্যাঁ লেখা যাবে, রাইট? আমরা এটাতে কোনো আপত্তি নেই। সি ইজ আ সাবসেট অফ এ, এটা কি লেখা যাবে? Nah. না, এটা লেখা যাবে না। ভেরি গুড, তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেন ডি ইজ আ সাবসেট অফ এ, এটা কি লেখা যাবে? হ্যাঁ। ভেরি গুড, এটাও লেখা যাবে। কিন্তু এখানে আমরা দুইটা সাবসেট পাচ্ছি তাইলে, তাই না? একটা হচ্ছে বি, এটাও এর সাবসেট, আবার ডি এটাও সাবসেট। কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বি আর ডি এর মাঝখানে একটু ডিফারেন্স আছে। কি সেটা? ডি এর ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলতে পারি, ডি কিন্তু এ এর ইকুয়াল, ঠিক কিনা? ডি তে যে চারটা এলিমেন্ট, এতেও চারটা এলিমেন্ট, ডিটা এ এর ইকুয়াল, কারেক্ট? Correct. কিন্তু বি এর ক্ষেত্রে কি আমরা এই কথা বলতে পারি? বি এ এর ইকুয়াল, আমরা কি এটা বলতে পারি? পারি না, তাই না? বি ইজ নট ইকুয়াল টু এ। তো এই কেসটা যখন হবে, যখন এটা শুধু সাবসেট হবে, ইকুয়াল হবে না, তখনই বলবো এইটা প্রপার সাবসেট। আর যদি কোনো সাবসেট এরকম হয় যে সাবসেট আবার ইকুয়াল হয়ে গেছে, তাইলে বাবাজি তুমি শুধু সাবসেট, তুমি প্রপার সাবসেট হইতে পারো নাই। তাইলে প্রপার সাবসেট হইতে হলে কি হইতে হবে? এই যে যেখান থেকে আমরা চুজ করতেছি, একটা বা দুইটা এলিমেন্ট, মানে মিনিমাম একটা এলিমেন্ট এখানে মিসিং থাকতে হবে। যেমন দেখো এখানে 1 আর 4 কিন্তু মিসিং, তাই না? ঠিক একইভাবে আমি যদি এখন ই আর একটা সেট নিতাম 1, 2, 3, তাইলে দেখো তো ই কে আমরা সাবসেট অফ এ বলতে পারি, কিন্তু ই এ এর ইকুয়াল বলতে পারি না। কেন? একটা এলিমেন্ট এখন মিসিং আছে, 4, এটা মিসিং এখানে। তো এরকম যদি হয় তাহলেই তো আমরা জানি যে হ্যাঁ রাইট, তুমি কোয়ালিফাই করছো প্রপার সাবসেট হওয়ার জন্য। তুমি সাবসেট হইছো, আবার ইকুয়াল হও নাই, তো তার মানে তুমি শুধু সাবসেট না, তুমি একদম প্রপার সাবসেট। বিষয়টা কি বোঝা গেল? ডাউট থাকলে এখনই বলো। বুঝলে অন্তত রেসপন্ড করিও, জি স্যার বুঝছি। ওকে, তাহলে অন্তত আমি সামনে আগাইতে পারি। বুঝছি স্যার। ওকে, তো তাইলে প্রপার সাবসেট হইতে হইলে কি হইতে হবে? একটা এলিমেন্ট মিনিমাম মিসিং থাকতেই হবে। তোমাদেরকে এখন একটা আমি কোশ্চেন জিজ্ঞেস করবো যেটা বোর্ড এক্সামে আসছিল, এবং বোর্ড এক্সামের কোশ্চেনটা হাতে পাওয়ার পরে ট্রাস্ট মি এই কোশ্চেনটা আমি নিজেও ফুল আনসার থিঙ্ক করছিলাম। লাইক স্টুডেন্টরা কোশ্চেন নিয়ে আসে না, আমি কোশ্চেন থেকে বলছিলাম আরে এটার আনসার তো এটা, কিন্তু পরে চিন্তা করে দেখলাম আরে আনসার তো এটা না। তো তখন এবার আমি মানে পরে বিষয়টা আবার ঠিক করলাম আর কি। অবশ্য ওইটার আগে আমি তোমাদেরকে একটু পাওয়ার সেট জিনিসটা বুঝাইতে হবে, ঠিক আছে? পাওয়ার সেট জিনিসটা বোঝানোর পরে তারপরে বলবো, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন দেখো পাওয়ার সেট জিনিসটা কি, এটা আগে শিখে ফেলি, তারপরে আমি কোশ্চেনটা একটু জিজ্ঞেস করবো, দেখি তোমরা কয়জন এটা পারো। এটা কিন্তু একটা বোর্ড এক্সামের কোশ্চেন, সো বি কেয়ারফুল, মানে ভালো মতো দেখিও। আচ্ছা, পাওয়ার সেট জিনিসটা কি? মনে করো এই যে এ একটা সেট আমরা লিখলাম, এ কমা বি কমা সি। তো এইটার থেকে কয়টা সাবসেট বানানো সম্ভব? কয়টা সাবসেট বানানো সম্ভব দেখি, চলো তো এখান থেকে কয়টা সাবসেট বানানো সম্ভব আমরা একটু দেখি তো। যদি শুধু এ কে নিয়ে একটা এলিমেন্ট নিয়ে একটা সেট বানাই, এটা ওইটার একটা সাবসেট হবে। মোট কথা আমি এটার বাইরে যেতে পারবো না। বি কে নিয়ে যদি একটা সেট বানাই, এটাও সাবসেট হবে। যদি শুধু সি কে নিয়ে বানাই, তাও সাবসেট হবে। অবশ্যই। তারপর আবার এ আর বি দুইটাকে নিয়ে আমি একটা সেট বানাইলাম, ডেফিনেটলি এটা ওইটার সাবসেট হবে। দেন বি আর সি কে নিয়ে যদি বানাই, অবশ্যই ওইটা একটা সাবসেট হবে। আবার সি আর এ কে নিয়ে, অথবা এসি, সি এ অথবা এসি যে কোনো একটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটা একটা সাবসেট হবে। দেন তিনোটাকে নিয়েও যদি একটা বানাই, সাবসেট হবে। আমি কিন্তু প্রপার সাবসেট বলি না, আমি বলছি সাবসেট হইতে হবে। তো তার মানে এতগুলো সাবসেট হওয়া এখানে পসিবল। হ্যাঁ, ফাতেমা কারেক্ট আনসার মেসেজ করে দিছে অলরেডি। তো আর কোনো সাবসেট হওয়া কি সম্ভব এখানে, দেখি বলো তো? স্যার এমটি সেট।
হ্যাঁ রাইট, এটা অবশ্য মানে পরে আসতাম। ঠিক আছে, এমটি সেট মানে এমটি সেটটা সব সেটেরই সাবসেট। যখন একটা সেটের সাবসেটের লিস্ট বানাবা, যখন একটা সেটের সাবসেটের লিস্ট বানাবা, তখন এবার কি করবা দেখি বলতো, ওখানে অলওয়েজ এমটি সেট একটাকে রাখতে হবে আমাদের। তো তাইলে এই যে যতগুলা সাবসেট হওয়া সম্ভব সবগুলাকে নিয়ে আমি যদি একটা সেট বানাই, এই যে শুরুতে এবং শেষে যদি একটা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাইলে তো এটা একটা সেট হয়ে গেল না? এইটাকে আমি বলবো পাওয়ার সেট অফ এ। যেই সেটের এলিমেন্ট গুলা থেকে আমি এই সাবসেট গুলা বানাইছি, সেই সেটের পাওয়ার সেট হবে এটা। তার মানে যে কোনো একটা সেটের সবগুলা সাবসেটকে নিয়ে যদি একটা সেট বানাই, আবার বলি, যে কোনো একটা সেটের যতগুলা সাবসেট হওয়া সম্ভব সবগুলা সাবসেটকে নিয়ে আমি যদি একটা সেট বানাই, তাহলে এটা হবে ওই সেটের পাওয়ার সেট। আমি ওইখানে একটা মিস্টেক করে ফেলছি, এটা হচ্ছে এটা এখানে দিছি, এটা বেসিক্যালি এটার পরে হবে, মানে লাস্টে যেটা লিখছি সেটার পরে। এই যে এখানে ক্লোজিং হবে, মাঝখানে এগুলো সবগুলো আছে, ওকে, কমা, এবং সবগুলোর মাঝখানে কমা থাকতে হবে, কমা না দিলে কিন্তু মিস্টেক হবে। ওকে, তো তাইলে এটা হচ্ছে পাওয়ার সেট। এখন দেখি বলো তো এখানে পাওয়ার সেটে কয়টা এলিমেন্ট আছে? নাম্বার অফ পাওয়ার সেট অফ এ কয়টা আছে? পাওয়ার সেট এলিমেন্ট ফাতেমা অলরেডি মেসেজ করছে, সেটা কয়টা দেখি বলো তো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা এলিমেন্ট, তাই না? কারেক্ট? তাহলে আমি যদি বলি নাম্বার অফ এলিমেন্ট অফ পাওয়ার সেট is equal to 8। এখন এরকম একটা কোশ্চেন দিছে যে মনে করো একটা সেট আমাদের কাছে আছে, একটা সেট এ আমাদের কাছে আছে, এটার ভিতরে মনে করো মানে এই সেম সেটটাই মনে করো, আমি নতুন আর একটা সেট না লিখি, এই সেম এ সেটটার কোশ্চেনটা ছিল এরকম যে হাউ মেনি proper subset will be there in the power set of A। এইটা ছিল আমাদের কোশ্চেন। বলছে কি হাউ মেনি প্রপার সাবসেট উইল বি देयर ইন দ্য পাওয়ার সেট অফ এ। তো নরমালি এটা ওই যে তিনটা থাকলে আমরা আটটা পাই, তো সেটা তো মুখস্থ, তো বলে দিছিলাম যে আটটা হবে আনসার, 1 2 3 4 5 6 7 8, আটটা আনসার, মানে অপশন যা ছিল তার সেখান থেকে 8 আমি বলছিলাম যে আনসার হবে, কিন্তু আনসার অ্যাকচুয়ালি 8 না। দেখি কেউ বলতে পারবে আনসারটা কত? 6 তামিম বলছে স্যার 6, 6 6 তামিম বলছে 6, তোমরা অনেকে 7 আচ্ছা, একজন বলতেছে 7, আর কার কি ওপিনিয়ন? কেউ একজন চ্যাটের মধ্যে লিখছে, একটু দেখি কি লিখছে। সাদিয়া লিখছে 9। কি রে, এখানে তো সাবসেট 8টা আছে, 9 কিভাবে হতে পারে? আচ্ছা ঠিক আছে, তো তাইলে আমি বলবো কারেক্ট আনসার কোনটা। হ্যাঁ স্যার বলেন। হুম, এখানে দেখো আমাদেরকে, আমি যেটা খেয়াল করিনি সেই কথাটা হচ্ছে কি প্রপার, এই কথাটা আমি খেয়াল করিনি। আমি ভাবছি সাবসেট কয়টা, তো সাবসেট তো 8টা হবে, সেটা কিভাবে হয় আমি তোমাদেরকে এখানে দেখাইলাম 8টা সাবসেট, কিন্তু এরা 8টার মধ্যে সবাই কি প্রপার সাবসেট কিনা এইটা আমার দেখতে হবে। দেখে বলো তো প্রপার সাবসেট কিনা। আমরা একটু দেখি প্রপার সাবসেট হলে কি হইতে হবে, মেইন সেট থেকে একটা বা দুইটা মিসিং থাকতে হবে। ঠিক আছে, এখানে শুধু এ আছে, বি আর সি মিসিং, মিসিং আছে না, তার মানে এটা প্রপার সাবসেট। বি, এইখানেও কি এ আর সি মিসিং হবে। এইভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবে এখানেও মিসিং আছে, এখানেও একটা মিসিং, এখানেও একটা মিসিং, এখানেও একটা মিসিং, আর এইটাতে যেটা নাল সেট অথবা এমটি সেট, এইটাতে তো তিনোটাই মিসিং, এটা তো সবার আগে কোয়ালিফাই করে। একটা সেট আছে যেটা কোয়ালিফাই করবে না প্রপার সাবসেটের জন্য, সেটা কোনটা? এইটা। এবিসি
এই সেটটা আমরা জানি যে প্রপার সাবসেট হইতে হইলে ইকুয়াল হওয়া যাবে না, কিন্তু এটা ওই সাবসেটের সরি এ সেটের একদম ইকুয়াল, তাই না? এবিসি এটা ওইটার ইকুয়াল, এখানে মিসিং নাই। তো মিসিং না থাকলে সেটা প্রপার সাবসেট হিসেবে কোয়ালিফাই করবে না। তো যখনই প্রপার সাবসেটের কথা বলবে এইটাকে আমাদের বাদ দিতে হবে। তো তাইলে 8টা থেকে যদি একটাকে আমরা বাদ দেই তাইলে কয়টা সাবসেট থাকলো আমাদের? প্রপার সাবসেট কয়টা থাকলো? 7 7। কারেক্ট আনসার হলো এইটা। 7 ইজ দ্য কারেক্ট আনসার। তো এখন ডাইরেক্ট একটা শর্টকাট মেথড শিখাবো, যে মেথডটা দিয়ে আমরা কয়টা সাবসেট হবে সেটা অ্যাকচুয়ালি আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। ঠিক আছে, সব সময় মনে করো একটা সেটে যতগুলো এলিমেন্ট সেটাকে আমরা n ধরে নিই। ঠিক আছে, তাইলে এটার পাওয়ার সেটে কয়টা এলিমেন্ট থাকবে? পাওয়ার সেটে থাকবে 2 টু দি পাওয়ার n নাম্বার অফ এলিমেন্ট। যেমন আমি যদি তোমাকে বলি যে একটা সেটে 2টা এলিমেন্ট, একটা সেট তুমি লিখো যেখানে মনে করো 2টা এলিমেন্ট a আর b, তাহলে আমি তোমাকে বলে দিতে পারবো এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 2, 2টা এলিমেন্ট, তাই না? তো তাইলে এটা পাওয়ার সেট মানে p অফ b, পাওয়ার সেট অফ b, এটার ভিতরে কয়টা এলিমেন্ট থাকবে? এটার ভিতরে এই যে এইখান থেকে বলে দেওয়া যায় 2 টু দি পাওয়ার n এর ভ্যালু কত? n এর জায়গায় 2 বসাবো, 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, 4টা এলিমেন্ট এখানে থাকবে। কিভাবে দেখে আসো তো 4টা এলিমেন্ট মিলে কিনা। a কে দিয়ে একটা সেট সাবসেট বানানো যায়, বানাইলা। b কে দিয়ে একটা বানানো যায়, বানাইলা। দেন এ বি দোনোটাকে নিয়ে একটা বানানো যায়, আর নাল সেট তো একটা আছেই। তো তাইলে কয়টা হইলো দেখি বলো তো? 1 2 3 4 মিলছে? এর বাইরে আর কোনো সাবসেট বানানো সম্ভব নয়। ঠিক একইভাবে এখানের কথা যদি আমরা চিন্তা করি, এখানে 3টা ছিল, তাই না? এলিমেন্ট কয়টা ছিল এখানে? একটা, দুইটা, তিনটা এলিমেন্ট, n এর ভ্যালু 3। তাইলে এটার যে পাওয়ার সেট সেখানে কয়টা এলিমেন্ট থাকার কথা দেখি বলো তো? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 করলে কত আসে? 8 8 আসে। তো তার মানে তোমার এখানে কয়টা? 8টা সাবসেট থাকার কথা। তো তাইলে সেটাই আমরা দেখতে পাই যে এখানে 8টা সাবসেটই বরাবর পাওয়া যায়। তো এখন দেখি আমাকে কে বলবে? এখন আমাকে বলবে হচ্ছে সুমাইয়া বেগম বলবে। সুমাইয়া বেগম আছে? জি স্যার। এমন একটা সেট যেখানে 4টা এলিমেন্ট আছে। এখন বলো এটার পাওয়ার সেট অফ সি, এখানে কয়টা এলিমেন্ট থাকবে? কয়টা এলিমেন্ট থাকবে এখানে? 8 8। কেন? 2 টু দি পাওয়ার কত হবে দেখি বলো? n এর ভ্যালু যত সেটাকে আমরা কোথায় বসাই? n এর ভ্যালুটাকে কিসের উপরে বসাই? পাওয়ারে হ্যাঁ, পাওয়ারে বসাই। তো তাইলে বলো 2 টু দি পাওয়ার কত লিখবো? n এর ভ্যালু কত 4 এখানে? 4, 2 টু দি পাওয়ার 4। ভেরি গুড। তাইলে কত হয় সেটা? 8 2 টু দি পাওয়ার 4 করলে 16 হয়। তো সেটাই 16 16। ভেরি গুড। ওকে, এখন কারেক্ট। সাদিয়াও কারেক্ট আনসার মেসেজ করছে, ফাতিমাও কারেক্ট আনসার মেসেজ করছে। তো তাইলে 2 টু দি পাওয়ার 4 এটা করলে 16 হয়। তাইলে আমরা বলতে পারবো পাওয়ার সেটে তোমাদের 16টা মানে 16টা এলিমেন্ট থাকবে। চলো আজকে এটা দিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। চলো এরকম একটা 4টা এলিমেন্ট আছে এরকম একটা সেট আমরা লিখি। মনে করো লিখলাম এ বি সি ডি, 4টা এলিমেন্ট। তো এখান থেকে দেখি তো 16টা পাওয়ার সেটে 16টা হয় কিনা। তোমরা আমাকে হেল্প করবা, ঠিক আছে? আমি পারি না মাঝে মাঝে, তো তোমরা আমাকে হেল্প করবা। তো এ দিয়ে একটা, এটা ইজি। বি দিয়ে একটা হবে, শুধু সি দিয়ে একটা হবে। ইজি গুলো আমি করি, কঠিন গুলো তো তোমরা হেল্প করবা। তারপরে দেখো একটা একটা করে হয়ে গেছে, এবার দুইটা দুইটা করে করি। দুইটা দুইটা করে কি কি হবে দেখি বলো তো? এ বি, বি সি, সি ডি। আবার এর সাথে বি দিছিলাম, এর সাথে সিও তো দেয়া যায়। হ্যাঁ, তাইলে এর সাথে সি দিই। আবার এর সাথে চাইলে ডিও দেয়া যায়, এর সাথে ডি দিলাম। তোমরা খেয়াল রাখবো যে কোনোটা রিপিট হচ্ছে কিনা। যেমন এ বি এখানে দিছে, আবার এ বি রিপিট হচ্ছে কিনা, এটা খেয়াল রাখবা।
তারপর বি এর সাথে আমরা সি কে দিছিলাম, বি এর সাথে সি কে দিছি, বি এর সাথে ডি কেও তো দেওয়া যায়, হ্যাঁ বি এর সাথে ডি কেও দেওয়া যায়, আর সি এর সাথে ডি সেটা আমরা অলরেডি এখানে দিয়ে ফেলছি। ঠিক আছে, তো এটা এভাবে করা যায়। তারপরে দুইটা দুইটা নিয়ে শেষ, প্রথমে একটা একটা নিয়ে করছি, তারপর দুইটা দুইটা নিয়ে করলাম, এবার তিনটা তিনটা নিয়ে করব। দেখি তিনটা তিনটা নিয়ে করলে কি লেখা যায়। এ বি সি এই তিনটাকে নিয়ে একটা করা যায়, ঠিক কিনা? দেন এ বি ডি একটা করা যায়, দেন এর সাথে সি ডি নিয়ে আবার করা যায়। তোমরা হেল্প করতেছো না কেন আমাকে? তারপরে কি লেখা যায় দেখি বলো। BCD. তিনটা তিনটা নিয়ে, হ্যাঁ বিসিডি, ভেরি গুড তামিম। বিসিডি, এ কে বাদ দিয়ে, এর আগে যতগুলো তিনটা তিনটা নিয়েছি সবগুলোতে এ ছিল, এবার এ কে বাদ দিয়ে অন্য তিনটাকে নিয়ে করি, সেটা বিসিডি, ভেরি গুড, এটা করা যায়। ঠিক আছে, তারপরে আমার মনে হয় চারোটাকে নিয়ে করি, তিনটাকে নিয়ে আর করা সম্ভব নয়, তো চারোটাকে নিয়ে করলাম এবিসিডি, এবং ফাইনালি একটা নাল সেট তো আমার থাকতেই হবে। তো তাইলে এবার দেখি তো আমার কয়টা হয়েছে। গুনো, কেউ গুনো আমার সাথে সাথে। রবিন, রবিন, স্যার হয়েছে 16টা। ঠিক হয়েছে না? ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ওয়াও 16টা মিলছে। এখন মজার বিষয় হচ্ছে, যদি কখনো এরকম অনেকগুলো ওয়ালা করতে দেয়, তাইলে সেখানে আগে হিসাব করে ফেলবো যে কয়টা তোমার আসলে এখানে থাকার কথা। আগে আমরা এখান থেকে হিসাব করে ফেলবো কয়টা বেসিক্যালি আমার এখানে সাবসেট হওয়ার কথা, যতগুলো হওয়ার কথা ততগুলো হয়েছে কিনা আমরা চেক করব। যদি দেখি যে এখানে 16 থেকে কম হয়েছে, তাহলে ডেফিনেটলি বুঝতে হবে আমি কোনো একটা মিসিং করছি, বাদ দিছি কোনো একটা। তো এরকম চারটা ওয়ালাগুলা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। মনে করো তোমরা বাসায় একটা লিখবা সেট ডি, এটা হচ্ছে কি আলফা, বিটা, গামা, থিটা। তো এই চারটা নিয়ে তোমরা এরকম সাবসেট বানানো প্র্যাকটিস করবে, 16টা বানাইতে পারো কিনা। অনেকে আছে যে তিনটা দুইটার ক্ষেত্রে কিছু কিছু মিসিং হয়ে যায়, তো বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে, বিকজ এগুলো দিলেও দিতে পারে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? ওকে, Yes. আচ্ছা ঠিক আছে। তো তাইলে আজকে পড়ালেখার ডিসকাশন এখানেই ফিনিশ। আমি তো